এক রাতে ইরানকে ধ্বংস করার হুমকি ট্রাম্পের, মঙ্গলবারই তাণ্ডব চালানোর ইঙ্গিত। শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় তেহরানের। যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফা পাল্টা শর্ত ইরানের। হরমুজ প্রণালীতে জাহাজ প্রতি $20 লাখ টোল দাবি তেহরানের। বিধানসভা নির্বাচন ঘিরে চরম উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে। নন্দীগ্রামে বাদ পড়াদের 95% মুসলমান। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। ইরানকে এক রাতেই ধ্বংস করা সম্ভব, মঙ্গলবারই হতে পারে সে রাত, এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরানের দাবি সামরিক বাহিনীর পরাজয় আড়াল করতেই বিভ্রান্তিকর এবং অশোভনীয় মন্তব্য করছেন ট্রাম্প। তেহরানের অভিযোগ, মুখে আলোচনার প্রস্তাব দিয়েও সমান তালে হুমকি ধামকি আর হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে তারা। তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর 3:30টায় শেষ হবে ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা। সোমবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে আলটিমেটামের কথা মনে করিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরান যদি চুক্তিতে রাজি না হয়, ইরানের সব বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেবেন ট্রাম্প। চাইলে মাত্র 4 ঘন্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারেন সবগুলো, দিয়েছেন এমন হুঁশিয়ারি। তাদের হাতে একদিন সময় আছে, পূর্বাঞ্চলীয় সময় আগামীকাল রাত 8টা। এরপর আর কোনো সেতু আর কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না তাদের। মঙ্গলবার রাত 12টার মধ্যেই সবগুলো বিস্ফোরিত হবে, জ্বলবে এবং অকার্যকর হবে, পুরোপুরি ধ্বংস হবে। ট্রাম্পের এমন মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দিয়েছে ইরান। আইআরজিসির পাল্টা হুঁশিয়ারি, কোনো হুমকি শত্রুর বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের বৈধ অভিযান ঠেকাতে পারবে না। বিভ্রান্ত মার্কিন প্রেসিডেন্ট এমন অচলাবস্থার মধ্যে পড়েছেন যে এমন অশোভনীয় ভাষা, ঔদ্ধত্য এবং ভিত্তিহীন হুমকি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়কে ন্যায্যতা দিতে চাইছেন। এসবের কোনো প্রভাব পড়বে না শত্রুপক্ষের বিরুদ্ধে ইসলামী যোদ্ধাদের চলমান কঠোর অভিযানে। কথায় আর কাজে কোনো মিল নেই যুক্তরাষ্ট্রের। তাই তারা কূটনৈতিক আলোচনার জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এমন মন্তব্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। যুদ্ধবিরতি চাইলে ইরানের শর্ত মানতেই হবে, এমন মন্তব্য করেছেন ইসমাইল বাঘেই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুদ্ধবন্ধে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় শোনা গেছে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ। মেহরাবাদ সহ 3টি বিমানবন্দরে হামলা হয়েছে। আগ্রাসনের শিকার দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা। এছাড়া কাশান, কোনারাক, উর্মিয়া ও খোই শহরেও হয়েছে জোরদার হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন আইআরজিসির গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি। জেনারেল হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে তেহরানও। ইসরায়েলে একের পর এক মিসাইল ছুড়েছে আইআরজিসি, আবারও হামলা চালিয়েছে হাইফাতে। সৌদি আরব, বাহরাইন সহ উপসাগরীয় কয়েকটি দেশেও হামলা চালিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, সোমবার রাতে কুয়েতের একটি বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 15 মার্কিন নাগরিক আহত হয়েছেন। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফার নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান ও মার্কিন বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রস্তাবে স্থায়ীভাবে সংঘাত বন্ধে নিজেদের শর্ত তুলে ধরেছে তেহরান, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারাপারে জাহাজ প্রতি $20 লাখ টোলের দাবি। সোমবার যুক্তরাষ্ট্রের 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। প্রত্যাখ্যান করেছে অস্থায়ী সংঘাত বন্ধের পরিকল্পনা। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে পাল্টা 10 দফা প্রস্তাব, যাতে তুলে ধরা হয়েছে নিজেদের শর্ত। কি আছে তেহরানের প্রস্তাবে? সাময়িক নয়, স্থায়ীভাবে যুদ্ধবন্ধ চায় তেহরান। ইরান আর হামলার শিকার হবে না, দিতে হবে সেই গ্যারান্টি। হিজবুল্লাহর ওপর হামলা বন্ধের দাবিও জানিয়েছে। রয়েছে তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত।
সবচেয়ে আলোচিত বিষয় হরমুজ প্রণালী ইস্যুতেও তুলে ধরা হয়েছে স্পষ্ট দাবি দাওয়া। বলা হয়েছে হরমুজ প্রণালী পাড়ির জন্য জাহাজ প্রতি $20 লাখ টোল দিতে হবে। আরেক প্রান্তে থাকা ওমানের সাথে ভাগাভাগি করা হবে এই অর্থ। নিজেদের শেয়ারের অংশ ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে ব্যয় করবে ইরান। বিস্তারিত না জানালেও তেহরানের প্রস্তাব সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা একটি প্রস্তাব তৈরি করেছে, সুনির্দিষ্ট প্রস্তাব। এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তবে যথেষ্ট ও ভালো নয়। যুদ্ধ খুব দ্রুত শেষ হতো যদি তারা জানতো কি করতে হবে। হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বেঁধে দেয়া ডেডলাইনের মধ্যে ওয়াশিংটন ও তেহরানের সমঝোতার সম্ভাবনা নিয়ে নিজেই আশাবাদী নন ট্রাম্প। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। ইরানের শীর্ষ কমান্ডারদের হত্যাকাণ্ড ইরানি বাহিনীকে দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি। গোয়েন্দা প্রধান মজিদ খাদেমি নিহত হওয়ার পর এমন মন্তব্য করেন মুস্তাবা খামেনি। তিনি বলেন, সত্যের পথে থাকা যোদ্ধা ও আত্মত্যাগী সশস্ত্র বাহিনীর সংকল্প ভাঙতে পারবে না শত্রু বাহিনী। IRGC গোয়েন্দা প্রধান সম্পর্কে মুস্তাবা খামেনি বলেন, মজিদ খাদেমি ইরানের নিরাপত্তা, গোয়েন্দা ও প্রতিরক্ষা ক্ষেত্রে নীরবে নিষ্ঠার সাথে কয়েক দশক কাজ করেছেন। তার এই বক্তব্য লিখিত বিবৃতি আকারে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার আসনে বসেন মুস্তাবা, তবে এখনো তিনি জনসম্মুখে আসেননি। এবার ইরানের রেল নেটওয়ার্কে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। সাধারণ ইরানিদের ট্রেন ও রেল লাইন এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে দেশটি। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে ইরানের নাগরিকদের স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত ট্রেনে চলাচল না করতে সতর্ক করেছে, আর নিজেদের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশনা তাদের। ফার্সি ভাষায় দেয়া পোস্টে উল্লেখ করা হয়, ট্রেন ও রেল লাইনে ইরানিদের উপস্থিতি তাদের জীবন ঝুঁকিতে ফেলবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় বা সিনেগগ। মঙ্গলবার ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল, আর এতে সেখানকার রাফিনিয়া সিনেগগ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। স্থানীয় গণমাধ্যম বলছে, তেহরানে বসবাসরত অল্প সংখ্যক ইহুদিদের ধর্মীয় উপাসনালয় ছিল এটি। ধ্বংসস্তূপ সরাতে মোতায়েন করা হয় জরুরি বিভাগের সদস্যদের। বহু ধর্মীয় গ্রন্থ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় এখনও কারো হতাহতের তথ্য পাওয়া যায়নি। ইরান থেকে মার্কিন এয়ারম্যানকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযানের সময় নিহত হয়েছেন ইরানের 4 সেনা কর্মকর্তা। সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। নিহতরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জারে, কর্নেল মঈন হেইদারি, কর্নেল সৈয়দ সাইদ মুসাভি, লেফটেন্যান্ট মিলাদ সালারফান্ত। মার্কিন পাইলটকে উদ্ধারের মিশনে থাকা যুদ্ধ বিমান, হেলিকপ্টার, সশস্ত্র ড্রোন এবং সহায়ক বিমান ঠেকাতে সরাসরি লড়াইয়ে লিপ্ত ছিলেন তারা। ইসফাহানের আকাশসীমায় থাকা একটি মার্কিন এয়ারক্রাফটে আঘাত করে ইরানের মিসাইল, আর সে সময় শত্রুপক্ষের বিমান থেকে পাল্টা হামলায় নিহত হন 4 ইরানি সেনা। ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর এয়ারম্যান নিখোঁজের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, তথ্য ফাঁসকারীকে শনাক্তে কাজ করছে কর্তৃপক্ষ। জড়িতরা সূত্রের নাম প্রকাশ না করলে তাদের কারাদণ্ড হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন ভূখণ্ড থেকে ফাঁস করা হয়েছিল এয়ারম্যান নিখোঁজের তথ্য, আর এই খবর প্রচারের পরেই সতর্ক হয়ে যায় তেহরান, যা ঝুঁকির মুখে ফেলে আটকে পড়া মার্কিন ক্রুর জীবন। একই সাথে ব্যাহত হয় যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান। ইরান আগে ভাগে বিষয়টি জেনে গিয়ে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। But these two extraordinary rescues, because it was two, and as you probably know, we didn't talk about the first one for an hour, and then somebody leaked something, which will... নির্ভুল হামলার জন্য ইরানকে ইসরায়েলের 55টি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনার তথ্য দিয়েছে রাশিয়া। গুরুত্বের বিচারে স্থাপনাগুলোকে 3 ক্যাটাগরিতে ভাগও করে দেয় মস্কো। তেহরানকে দেয়া রুশ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, প্রাইমারি টার্গেট হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলো ধ্বংস হলে ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। রাশিয়ার সাথে যুদ্ধে থাকা ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।
পশ্চিমাদের চক্ষুশূল রাশিয়া ও ইরান পরস্পর দুই পরীক্ষিত বন্ধু। ইউক্রেন যুদ্ধে মস্কোকে হাজার হাজার ড্রোন দিয়ে সহায়তা দিয়েছে তেহরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে এখন নিজেরাই করছে যুদ্ধ। বন্ধুর সহায়তার প্রতিদানই যেন দিচ্ছে রুশরা। নির্ভুল হামলার জন্য ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে দেশটি। ইউক্রেনের এক গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানকে ইসরায়েলের ৫৫টি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনার তালিকা দিয়েছে রুশ গোয়েন্দারা। নির্ভুল হামলার জন্য এসব স্থাপনার খুঁটিনাটি তথ্য তুলে দেওয়া হয়েছে আইআরজিসির হাতে, যেগুলোকে গুরুত্ব বিবেচনায় ভাগ করা হয়েছে ৩ ক্যাটাগরিতে। প্রথম স্তর বা প্রাইমারি টার্গেটের তালিকায় রাখা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো। রুশ গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানি না করায় প্রাইমারি টার্গেটগুলো বন্ধ করা গেলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিপর্যয় ঘটবে। ইউক্রেনের প্রতিবেদন আর বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের প্রমাণ পাওয়া গেছে। রুশ স্যাটেলাইটের মাধ্যমে যেসব স্থাপনায় সার্ভে চালানো হয়েছে সেগুলোকেই লক্ষ্য বানিয়েছে ইরান, যার মধ্যে ঘাঁটি, তেল ক্ষেত্র সহ রয়েছে ৪৬টি স্থাপনা। আরও দাবি করা হয়েছে, সাইবার হামলা চালাতেও ইরানকে সহায়তা করছে রুশ হ্যাকাররা। কিয়েভের দাবি, নিজেদের স্বার্থে এসব সহায়তা করছে মস্কো, কেননা মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে আর্থিকভাবে লাভবান হবে তারা। ইরানকে রাশিয়ার সহায়তার বিষয়টি এর আগে উঠে আসে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনেও। তবে বলা হচ্ছে, ইউক্রেনের গোয়েন্দা প্রতিবেদনে মিলেছে সংক্রান্ত সবচেয়ে বিশদ বিবরণ, যদিও এই গোয়েন্দা প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্ব ও বৈধতা প্রয়োগ সম্পর্কিত একটি আইন পাশ করার দিকে এগোচ্ছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির উপস্পিকার আলী নিকজাদ এই তথ্য জানিয়ে বলেন, খুব দ্রুতই এ বিষয়ে একটি প্রস্তাব ইরানের সংসদে পাঠানো হবে। উন্মুক্ত অধিবেশনে এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এরপর এটিকে আইনে পরিণত করা হবে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী নিয়ে যে কোনো প্রস্তাব কিংবা সিদ্ধান্ত নেওয়ার বৈধ অধিকার রয়েছে ইরানের। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, হরমুজ প্রণালী বিষয়ে সিরিজ পদক্ষেপ নেবে ইরান। এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে হরমুজ প্রণালী না খোলার হুঁশিয়ারি দেয় ইরান। জানানো হয়, স্থায়ী যুদ্ধবিরতি হলে তবেই পুনরায় চালু হবে হরমুজ প্রণালী। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে চরম উত্তপ্ত রাজনীতির মাঠ। জোর প্রচারণায় ব্যস্ত সময় পার করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। একই সাথে জনসমাবেশগুলোয় পাল্টাপাল্টি অভিযোগ চলছে। তৃণমূল কংগ্রেস সরকারকে দুর্নীতি, অনুপ্রবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আক্রমণ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার উন্নয়ন থমকে রয়েছে। ভয়ের পরিবেশ দূর করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে পাল্টা জবাবে সরব রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর অভিযোগ খারিজ করে কেন্দ্রের বিরুদ্ধে ভোটার তালিকা মূল্যবৃদ্ধি ও সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি। তার হুঁশিয়ারি, বাংলাকে টার্গেট করলে দিল্লিকেও টার্গেট করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত ভোটার তালিকার সংশোধন বা SIR ঘিরে তোলপাড় চলছে। ভোটের উত্তেজনার মাঝে নন্দীগ্রাম থেকে উঠে এসেছে বিস্ফোরক অভিযোগ। বাদ পড়া ভোটারদের ৯৫%ই মুসলিম। শুধু নন্দীগ্রামে নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ একাধিক এলাকায় গণহারে মুসলিম ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি দোষারোপ করছে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি বিজেপি। নির্বাচন সামনে রেখে পশ্চিমবঙ্গ জুড়ে রাজনৈতিক ডামাডোল, নির্বাচনী প্রচারণা আর উত্তেজনার মাঝে সামনে এসেছে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। নন্দীগ্রামের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের ৯৫%ই মুসলিম। নির্বাচন কমিশনের দেয়া তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠান সাবার ইনস্টিটিউট প্রকাশ করেছে এই তথ্য। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে, যেখানে কয়েক ধাপে বাদ দেওয়া হয়েছে প্রায় ৯১ লাখ বাসিন্দার নাম। সবশেষ ধাপে প্রকাশিত সাপ্লিমেন্টারি লিস্ট থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুসলিমদের। শুধু নন্দীগ্রাম নয়, মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট সহ বেশ কিছু এলাকাতে উঠেছে একই অভিযোগ। বাদ পড়া ভোটাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তালিকা থেকে নাম কাটা পড়েছে। রাজ্য জুড়ে তাই তীব্র অসন্তোষ। আপিলের সুযোগ থাকলেও সময় বেশ সীমিত।
এটা সম্পূর্ণ চক্রান্ত। আমি তো ভাবছি আমাদের কাগজপত্রে কোনো ভুল কিছু নেই, ভুল একটাই সাথে মুসলিমের ভুল নাম্বার দিয়েছে, ভুল একটাই কাগজপত্রের সমস্যা মুসলিমের নাম্বার দিয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ চক্রান্ত। 118 নম্বর বুথে 107 জন বাদ গিয়েছে, তার মধ্যে 100 জন মুসলিম, 7 জন হিন্দু। পাশে আরেকটা বুথে 42 জন বাদ গিয়েছে, তাতে 40 জন মুসলিম, দুজন হিন্দু। তাহলে এগুলো তো দেখে তো বেশি অংশ মুসলিমরা বাদ দেওয়া হয়েছে। তালিকা থেকে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি, তাই মুসলিমদের উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে কিনা তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। আমাদের সব কাগজপত্র আছে, তারপরেও ডিলেট হয়ে গেছে। কি করে ডিলেট হয়ে গেছে আমাদের তো একটা প্রমাণ দেবে যে এই কারণে ডিলেট হয়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা তো বুঝতেই পারছি না যে কি কারণে ডিলেট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম, ফলে এই ভোট ব্যাংকই নির্ধারণ করতে পারে নির্বাচনের ফলাফল। এনআরসি সহ বিভিন্ন ইস্যুর কারণে রাজ্যের মুসলিম ভোটারদের বড় অংশ তৃণমূল কংগ্রেসের দিকে ঝোঁকেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তৃণমূলের অভিযোগ, নতুন এই ভোটার তালিকা বিজেপির কারসাজির ফল। এ নিয়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধের মাঝে গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার দেইর আল বালা এলাকার আল মাঘাজি ক্যাম্পে মিসাইল হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কমপক্ষে 10 জন নিহত হন এবং আহত হন স্থানীয় এক স্কুলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের অনেকেই। এই ঘটনার পর হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে জরুরি বিভাগ আর স্থানীয় বাসিন্দারা। আহতদের দ্রুত আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলার আগে ইসরায়েলি মদতপুষ্ট সশস্ত্র বাহিনীর সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়। এর মধ্যে ড্রোন থেকে মিসাইল ছুড়ে হামলা চালায় আইডিএফ। নতুন ইতিহাস গড়ল মানব সভ্যতা। মহাকাশে পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বের পথ জয় করেছে নাসার ওরিয়ন স্পেস ক্রাফট। প্রথমবারের মতো চাঁদের উল্টো পিঠে ভ্রমণ করেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। ভেঙেছেন 1970 সালের রেকর্ড। যোগাযোগ বন্ধের শ্বাসরুদ্ধকর প্রায় 40 মিনিট পার করে পুনরায় পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করেছে মহাকাশযানটি, আর অতিক্রম করেছে 4,06,000 কিলোমিটারের বেশি। আগের সব রেকর্ড ভেঙে সোমবার গ্রিনিচ মান সময় 15টা 58 মিনিটে পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছায় নাসার মহাকাশযান ওরিয়ন। সে সময় 4 নভোচারীকে বহনকারী ক্যাপসুলটির পৃথিবী থেকে দূরত্ব ছিল প্রায় 4,06,788 কিলোমিটার। এর আগে ধরিত্রী থেকে এত দূরে ভ্রমণ করেননি কোনো মানুষ। আর্টেমিস 2 চন্দ্রাভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদের কক্ষপথের সবচেয়ে দূরবর্তী স্থান অর্থাৎ উল্টো পিঠে পৌঁছানো, যা এই মিশনে সম্ভব হয়েছে। প্রথমবারের মতো এমন অবস্থান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের অপার্থিব দৃশ্য পর্যবেক্ষণ করেন নভোচারীরা। চাঁদের পেছনের দিকে যাওয়ার সময় পৃথিবীর সঙ্গে প্রায় 40 মিনিট যোগাযোগ বন্ধ ছিল অরিয়নের। পরবর্তীতে সেই অংশ ঘুরে আসার পর আবারও নাসার নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ স্থাপিত হয় ক্যাপসুলটি। বিরল অভিজ্ঞতার জন্য নভোচারীদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লুনার ফ্লাইবাই মিশনে নভোচারীরা চন্দ্রপৃষ্ঠের বৈশিষ্ট্য বিশ্লেষণ ও নথিভুক্ত করতে 6 ঘন্টারও বেশি সময় ব্যয় করবেন। পরে সময়ানুযায়ী গতিপথ ধরে পৃথিবীর দিকে রওনা হবে অরিয়ন। এই প্রক্রিয়ায় লেগে যাবে প্রায় 4 দিন। এর আগে শুক্রবার পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করে নাসার মহাকাশযানটি। পূর্ব নির্ধারিত অভিযানে 6ষ্ঠ দিনে চাঁদের কক্ষপথের দূরবর্তী স্থানে পৌঁছায় স্পেসক্রাফটটি। সর্বশেষ 1970 সালের নাসার অ্যাপোলো 13 অভিযানে পৃথিবী থেকে সবচেয়ে দূরে যাওয়ার কৃতিত্ব ছিল। আর্টেমিস 2 অভিযানে অংশ নেওয়া নভোচারীরা চাঁদে অবতরণ করবেন না। মিশনের উদ্দেশ্য চাঁদে নিয়মিত যাতায়াত। 2028 সালের মধ্যে চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। অনিক রহমান, যমুনা নিউজ। পানামাতে ব্রিজ অফ দ্য আমেরিকাস সেতুর নিচে একটি জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনার পর দেশটির লেবোকা এলাকায় অবস্থিত ওই সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রশাসন। সেতুটির অবকাঠামোগত অবস্থা জানতে কাজ করছে বিশেষজ্ঞ দল। যান চলাচলের জন্য সেতুটি কতটা নিরাপদ সেটি নিশ্চিত হওয়ার পরেই খুলে দেওয়া হবে। এদিকে ট্যাঙ্কারে আগুন লেগে 1 জন নিহত এবং 2 জন দমকল কর্মী আহত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। এ ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।